সোজা এক লাইনের একটা ডেফিনেশন বলছিলাম, বলো তো নাহিয়ান, বলো এক লাইনের একটা ডেফিনেশন বলো। নাহিয়ান কই গেল? আসে নাই? তুমি বলো, তোমার নাম কি জানি? না, তুমি তুমি ফার্স্ট, তুমি তুমি ফার্স্ট। ও আচ্ছা, বলো জিডিএম এর ডেফিনেশনটা বলো তো দেখি। ভালো করে জোরে বলো, আর মাস্কটা ভালো করে পরো, নাকের নিচে কেন? হ্যাঁ, ভালো হইলো না। তুমি বলো দেখি, আয় তুমি পরের জন বলো, বসো তুমি বসো, তুমি বলো দেখি, তুমি পরের জন তুমি। আরে বলো, ও বলছে ওর সাথে কি অ্যাড করতে হবে বলো। জিডিএম এটা কে বলছিল? এই তো দেখছো, মনে রাখছো। Any degree of glucose intolerance with onset or first detected during pregnancy. সোজা একটা কথা না? যে কোনো ধরনের আগে কিন্তু প্রি প্রেগন্যান্সি যে ডায়াবেটিস যেটা আমরা বলি অথবা নন প্রেগন্যান্টের, সেটা কিন্তু আইজিডি একটা অপশন আছে। হ্যাঁ, এটা কিন্তু প্রেগন্যান্সিতে অ্যাবনর্মাল গ্লুকোজ টলারেন্স হলেই ওটা ডায়াবেটিস, জিডিএম। এমনি মন চাইছিল ওই জন্য বলছে অ্যানি ডিগ্রি অফ গ্লুকোজ ইনটলারেন্স উইথ অনসেট। এখানে প্রথমে শুরু হয়ে থাকতে পারে অথবা আগে ছিল, দেখা হয় না, প্রেগন্যান্সিতে ডায়াগনোসিস হলো, দুটাই। হ্যাঁ, সব কথা আছে না এর মধ্যে। অ্যানি ডিগ্রি অফ গ্লুকোজ ইনটলারেন্স উইথ অনসেট অর ফার্স্ট ডিটেক্টেড ডিউরিং প্রেগন্যান্সি, এটাই হলো জিডিএম। এটা কখনোই ভুল হবে না, যদি বুঝে একটু ইয়ে করো, কোনোদিন ভুলে গেলেও বানায় বলতে পারবা। এই কথাগুলো লাগাই দিলে হয়ে গেল। বসো তাহলে, জিডিএম। তারপর ডায়াবেটিস কোনটা? ডায়াবেটিস মানে হলো ডায়াবেটিস মেলাইটাস হলো যখন যে কোনো সময় হবে, ওটা প্রেগন্যান্সিটা বাদ দিলেই হলো। হ্যাঁ, জিডিএম এর অনেক কমপ্লিকেশন আছে। হ্যাঁ, জিডিএম হলো এখন জিডিএম এর ইয়ের জন্য এখন প্রত্যেক প্রেগন্যান্সিকে স্ক্রিনিং করতে বলা হয়। আগে কিন্তু রুটিন স্ক্রিনিং ছিল না, পরে কিন্তু প্রেগন্যান্সিতে রুটিন স্ক্রিনিং আসছে হলো ডায়াবেটিসের জন্য। তাহলে প্রেগন্যান্সিতে স্ক্রিনিং কিভাবে করবা? ডায়াবেটিসটাকে প্রেগন্যান্সি ডিউরিং প্রেগন্যান্সিতে স্ক্রিনিং কিভাবে করা, অথবা স্ক্রিনিং ফর ডায়াবেটিস মেলাইটাস। শুধু প্রেগন্যান্সি না, সবই এরকম করে রিটেনে কোশ্চেন দিতে পারে। স্ক্রিনিং ফর ডায়াবেটিস মেলাইটাস, স্ক্রিনিং কি কি আছে বলো তো? স্ক্রিনিং তোমরা কি এতদিন পড়ো নাই? এই 1 বছর ধরে কি পড়ালেখা করছো নাকি পড়ালেখা থেকে দূরে ছিলা? দূরে ছিলা। হ্যাঁ, এত দূরে এতদিন থাকা যায় বই ছেড়ে? বলো স্ক্রিনিং কি কি? তোমরা যে বলো, দুই একটা বলতে পারলে আমি তার সাথে সাপ্লিমেন্ট করব। বলো, তুমি বলো ফার্স্ট। ওজিটিটি, ওজিটিটি অনেকগুলো আছে, কোনটা করবা সেটা স্পেসিফিক করে বলো। টু আওয়ার্স আফটার হলো, আচ্ছা 2 hours after 75 গ্রাম গ্লুকোজ ইনটেক, এটা একটা আছে। আর কি আছে? হ্যাঁ, তাহলে কোনটা আগে করবো? ফাস্টিং আগে করবো নাকি গ্লুকোজ আগে খাওয়াই দিব? তাহলে সুন্দর করে গুছায় বলো, ফাস্টিং ব্লাড সুগার and 2 hours after 75 গ্রাম গ্লুকোজ ইনটেক, এটা একটা। আর ফুল ওজিটিটি একটা আছে। ফুল ওজিটিটি কোনটা বলো তো?
এটা আগে বেশি করা হতো, এখন এত বেশি করা হয় না। হ্যাঁ, ফুল ওজিটিটি কোনটা? কত কয় কয় গ্রাম দিবা সেটা বলতে হবে না? ফুল ওজিটিটি এটা না তো। এই তোমরা বলো ফুল ওজিটিটি কোনটা? হ্যাঁ? বলো। বলো। ফাস্টিং ক্লাস সুগার নিলাম, তারপরে না শোনো, ফুল ওজিটিটি ওটা না। 75 তো বলেই ফেলছে একবার। ফুল ওজিটিটি হলো 100 গ্রাম গ্লুকোজ। 100 গ্রাম গ্লুকোজ খাওয়ানোর আগে ফাস্টিং একটা নিবে, 100 গ্রাম গ্লুকোজ খাওয়াই দিবে, 1 ঘন্টা পরে একটা, 2 ঘন্টা পরে একটা, 3 ঘন্টা পরে একটা। এটা 4টা স্যাম্পল নিতে হয়। এটা হলো ফুল ওজিটিটি। এই 100 গ্রাম খাওয়ানোর পরে কি 4টা নিতে হবে? হ্যাঁ, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা এর মানে কি ফাস্টিং 1 ঘন্টা পরে একটা, 2 ঘন্টা পরে একটা। কয়টা হলো? 3টা। 3 ঘন্টা পরে একটা আছে, 4টা স্যাম্পল নিতে হবে। ফাস্টিং এ ফুল ওজিটিটি 4টা স্যাম্পল নিতে হয়। আর আরেকটা কথা হলো, এটা করার আগে কিছু প্রিপারেশন আছে। 2 দিন আগে থেকে সে 200 গ্রামের বেশি কার্বোহাইড্রেট ইনটেক করতে পারবে না, কিছু কিছু আছে। ওই জন্য ফুল ওজিটিটি। আবার অনেকগুলা এই কথা বলা যাবে না, চুপচাপ বসো, তুমি বসো। আর হলো আরেকটা হলো অনেকগুলা গ্লুকোজ, 100 গ্রাম গ্লুকোজ তো অনেক সময় ফাস্টিং অবস্থায় খাইলে তো বমি করে ফেলে আর কি। ওই জন্য এটার কিছু ড্রব্যাক আছে দেখে এটা সব সময় করা হয় না। তবে ফুল ওজিটিটি বলতে এটা বলে। আর ও যেটা বললো মডিফাইড, হ্যাঁ ওজিটিটি। আরেকটা আছে 50 গ্রাম গ্লুকোজ ইনটেক। 50 গ্রাম গ্লুকোজ খাওয়াই দিয়ে ওটার কোনো প্রিপারেশন লাগবে না, ফাস্টিংও লাগবে না। যে কোনো সময় রুগী আসলো, সাপোজ এখন আমার কাছে আউটডোরে একটা রুগী দেখলাম, দেখে ওকে আমার স্ক্রিনিং করতে হবে এরকম মনে করলাম, তাকে আমি 50 গ্রাম গ্লুকোজ দিয়ে 1 ঘন্টা পরে স্যাম্পল নেব। এটা একটা। এটা বলে প্রেগনেন্সিতে গোল্ড স্ট্যান্ডার্ড। এটার করার উদ্দেশ্য হলো অনেক সময় ওই যে ড্রপ আউটটাকে প্রিভেন্ট করা যায়। সাপোজ হলো আমি যখন ফাস্টিং নিব তখন তো আমি ওই দিন করতে পারতেছি না, রুগী তো প্রিপারেশন খেয়ে খেয়ে আসে, অনেক সময় বেশি দেরি হয়ে যায়, ওটা তো ফাস্টিং হবে না। ওই জন্য হলো ওই রুগীগুলাকে ড্রপ আউটটা প্রিভেন্ট, দেখা যাবে ওকে করতে বললাম আর আসলো না, অথবা হলো আর আসলো না, তো আসলো না, করলো না, বোঝাও গেল না। ওই ড্রপ আউটটাকে প্রিভেন্ট করার জন্য এই 50 গ্রাম গ্লুকোজ দিয়ে 1 ঘন্টা পরে একটা স্যাম্পল নেওয়া হয়। এটাও একটা। আর কি আছে স্ক্রিনিং? আর কি? ডায়াবেটিসে তুমি বলো কি করবা? হ্যাঁ, হিমোগ্লোবিন A1C করা যায়। আর কি করা যায়? আরেকটা আরবিএস একটা করা যায় না? আরবিএস ও কিন্তু আছে। আরবিএস যদিও বলে যে ওটা তোমার করে না, মানে এটার উপর ডিপেন্ড করে আমরা ট্রিটমেন্ট দিতে পারি না, কিন্তু আমরা তো বুঝতে পারি যে ডায়াবেটিক স্ট্যাটাসটা কিরকম আছে, তাই না? আইডিয়া পাওয়া যেতে পারে না? সাপোজ একজনের কখনোই সে ডাক্তারের কাছে আসে না, অথবা এরকম যে তাকে যদি একটা আরবিএস করাও, রিস্ক ফ্যাক্টর আছে দেখে তুমি যদি আরবিএস করা, দেখা যায় যে 30, 35, 27 এরকম পাওয়া গেছে। তার মানে আরবিএস এরও তো ইম্পর্টেন্স আছে, তাই না? যদিও ভ্যালু কম, কিন্তু তারপরেও হলো আরবিএসও করা যেতে পারে। আর যেসব রুগীরাও যে ড্রপ আউট হবে, অথবা করতে চাচ্ছে না, অথবা রিল্যাক্টেন্ট, ওদের জন্য তুমি আরবিএস দিতে পারো। তবে প্রেগন্যান্সিতে কিন্তু আরবিএস না দেওয়াটাই বেটার। হ্যাঁ, প্রেগন্যান্সিতে দিতে হলে ওই যে ফাস্টিং 2 আওয়ার্স আফটার 75 গ্রাম গ্লুকোজ, অথবা অনেক সময় হয় কি, আরেকটা কথা, তোমাদের এগুলা স্ক্রিনিং দেওয়ার আগে, ওই যে লোড দেওয়ার আগে অবশ্যই মাথায় রাখতে হবে যে তার আগে ডায়াবেটিস ছিল কিনা। অনেক রোগী আছে যে ডায়াবেটিসের চিকিৎসা পাইছে, করছে, পরে সে ডিসকন্টিনিউ করছে। এখন তোমার কাছে আসছে, তুমি যদি এগুলো হিস্ট্রি নিয়ে দেখো যে ওর ডায়াবেটিস ছিল, ওর ট্রিটমেন্ট নেয় না, অথবা ওগুলা পরীক্ষাও করে না,
তাকে কিন্তু তুমি লোড দেওয়ার আগে চিন্তা করতে হবে যে আমি ওর কি অবস্থা আছে আমি তো জানি না, ওর ডায়াবেটিস আগে ছিল তার মানে এখন বেশি থাকারই কথা। ওকে সাধারণত আমি পার্সোনালি ওদেরকে করি যে ফাস্টিং করাই অন 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট। হ্যাঁ, ওটা যদি ফাস্টিং বেশি থাকলে 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট বেশি থাকলে তো আমি বুঝেই গেলাম যে ওর ডায়াবেটিস আছে। ঠিক আছে, এটাও করা যায়। তারপরে হলো এগুলো স্ক্রিনিং। তোমাদের কিন্তু স্ক্রিনিং এর অনেক সময় দেয়, রিটেনে কোশ্চেন দেয়, ছোট 2 মার্কের একটা কোশ্চেন দেয়, স্ক্রিনিং ফর ডায়াবেটিস মেলাইটাস। ঠিক আছে, বসো। তারপরে আর কি বলো, প্রত্যেকটা স্ক্রিনিং এর কিছু সুবিধা অসুবিধা আছে, ওগুলো তোমাদের না জানলেও চলবে। তাহলে ডায়াবেটিস এর কমপ্লিকেশনটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের ভাইবাতে ইম্পর্টেন্ট, কেসে জিজ্ঞেস করবে, তারপরে হলো রিটেনেও থাকতে পারে। ডায়াবেটিসের কমপ্লিকেশন ইন প্রেগন্যান্সি, ডায়াবেটিস আর জিডিএম, ডায়াবেটিস মেলাইটাস এন্ড জিডিএম দুইটা কিন্তু দুই জিনিস। প্রি এক্সিস্টিং ডায়াবেটিস যেটা, সেটাকে বলা হচ্ছে ডায়াবেটিস ইন প্রেগন্যান্সি অথবা ডায়াবেটিস মেলাইটাস। আর যেটা প্রেগন্যান্সিতে ডায়াগনোসিস অথবা প্রেগন্যান্সিতে ডিটেক্টেড হয়েছে ওটাকে বলছি আমরা জিডিএম। ঠিক আছে, তাহলে বলো যে জিডিএম না ডায়াবেটিস মেলাইটাস অথবা প্রি এক্সিস্টিং ডায়াবেটিস, কোনটার কমপ্লিকেশন বেশি হবে? প্রি-এক্সিস্টিং ডায়াবেটিস। প্রি এক্সিস্টিংটার বেশি হবে। প্রি এক্সিস্টিংটার বেশি হবে কেন বলো তো? যদি কন্ট্রোল থাকে। আরেকটা ইম্পর্টেন্ট, লং স্ট্যান্ডিং ডায়াবেটিস যদি করে, ভাস্কুলোপ্যাথি ডেভেলপ করে। ডায়াবেটিক ভাস্কুলোপ্যাথি নাম শুনছো? লং স্ট্যান্ডিং ডায়াবেটিসে ডায়াবেটিক ভাস্কুলোপ্যাথি থাকে। ডায়াবেটিক ভাস্কুলোপ্যাথি থাকলে প্লাসেন্টা, ইউটেরো প্লাসেন্টার সার্কুলেশনও হ্যাম্পার্ড হবে, ওই বাচ্চাটা আইজিআর হবে। তাহলে বলো ডায়াবেটিস মেলাইটাস আমরা একটা সাইড কমপ্লিকেশন হলো ম্যাক্রোসোমিয়া, ম্যাক্রোসোমিক বেবি, শুনছো তো? ম্যাক্রোসোমিক বেবি আর হলো ম্যাক্রোসোমিক বেবি, তাহলে কোনটাতে বেশি হয়? প্রি এক্সিস্টিং ডায়াবেটিস নাকি জিডিএম? জিডিএম এ বেশি হবে। প্রি এক্সিস্টিং ডায়াবেটিস আবার আইজিআর হয় কি জন্য? যদি লং স্ট্যান্ডিং ডায়াবেটিস থাকে, ভাস্কুলোপ্যাথি থাকে, ওর ইউটেরো প্লাসেন্টাল সার্কুলেশন হ্যাম্পার্ড হয়, তখন ওই বাচ্চাটা আবার আইজিআর হতে পারে। ঠিক আছে, আবার সব সময় না। আর মেডিকেলে অথবা ইয়েতে একটা কমন হলো যে কোনো হার্ড এন্ড ফাস্ট রুল তুমি করতে পারবা না, এটা যে 100% হবে এটা বলা যাবে না। অথবা আমি একটা পেশেন্টের ট্রিটমেন্ট দিচ্ছি, ওটা আমি বলতে পারবো না যে পুরোপুরি কিওর হয়ে যাবে, 100% কিওর হয়ে যাবে, এটাও বলা যাবে না সেরকম। তো প্রত্যেকটা ইউজুয়ালি এটা হয়, বাট নট অল টাইম, এটা বলতে হবে। সেই জন্য বলছি যে প্রি এক্সিস্টিং ডায়াবেটিস অথবা লং স্ট্যান্ডিং ডায়াবেটিসে ভাস্কুলোপ্যাথি ডেভেলপ করার জন্য আইজিআর হতে পারে, কিন্তু জিডিএম এ আইজিআর কিন্তু আনলাইকলি। দেখছো, আমি এখানে কিন্তু আনলাইকলি বলছি, আমি কিন্তু বলি নাই যে হয় না, হতে পারে, বাট ইউজুয়ালি ম্যাক্রোসোমিক হয়। ঠিক আছে, ম্যাক্রোসোমিয়া কিন্তু তোমার প্রি এক্সিস্টিং ডায়াবেটিসেও হতে পারে না? আনকন্ট্রোল যদি থাকে, ওর ভাস্কুলোপ্যাথি নাই, সাপোজ ভাস্কুলোপ্যাথি হয় নাই, আনকন্ট্রোল ডায়াবেটিস, প্রি এক্সিস্টিং ডায়াবেটিস, ওরও কিন্তু ম্যাক্রোসোমিয়া হতে পারে। কথা বুঝছো? তার মানে হলো আইজিআর ইউজুয়ালি লং স্ট্যান্ডিং প্রি এক্সিস্টিং ডায়াবেটিস উইথ ভাস্কুলোপ্যাথি যদি থাকে, তাদের আইজিআর হতে পারে। জিডিএম এ ইউজুয়ালি ম্যাক্রোসোমিয়া। ঠিক আছে, বসো। তাহলে কমপ্লিকেশন গুলো সুন্দর করে বলো তো। ডিউরিং প্রেগন্যান্সি, লেবার এন্ড পোস্টপার্টাম, অথবা অ্যান্টিনাটাল, ইন্ট্রানাটাল, পোস্টনাটাল। ডায়াবেটিস ইন প্রেগন্যান্সি কমপ্লিকেশন গুলো বলো। শোনো, তোমাদের পড়া ধরা মানি যে তোমাদেরকে হ্যারাসমেন্ট করার জন্য কিন্তু না। তোমরা বলতে গিয়ে দেখি যে কতটুকু তোমরা পারো, কেননা তোমরা তো পড়ালেখা কি করছো জানি না,
কিন্তু তোমরা যেটুকু বলতে পারবা তার সাথে আমি সাপ্লিমেন্ট করব। এবং অনেক সময় হয় কি, ব্রেনটাকে তো ওয়ার্ক করাইতে হয়, তাই না? ব্রেন যতই তুমি রেস্ট দিবা, যত ইয়ে করবা, তত বেশি অলস হয়ে যাবে। এখন তুমি যদি নিজে চিন্তা করায়, কথা বলা যাবে না, তুমি নিজে যদি চিন্তা করো যে এটা কি হতে পারে কি হতে পারে, তুমি কিন্তু নিজেও কিছু পেয়ে যাবা। এবং যেটুক পাবা না সেটুক অ্যাড হবে, আমরা বলে দিব, অথবা কোথাও থেকে পরে অথবা এই করে এভাবেই করবা। কিন্তু তুমি যদি চিন্তা না করো, হুট হাটে যে শুনতেছো, এটা কান মাথায় ধরবে না কিন্তু। ঠিক আছে? ওই জন্য তোমাদের পড়া ধরতেছি যে তোমরা নিজেরা কতটুকু পারো অথবা কয়টা পারো, বাকিটা আমি বলে দিব। হ্যাঁ, বলো। ডিউরিং প্রেগন্যান্সিতে ম্যাম ইয়া কম হতে পারে। হ্যাঁ, তখন ম্যাম ফ্রি টাইমলে করে দেবে। না, শুরু থেকে বলো। আর্লি প্রেগন্যান্সি এই বলে তো লাইন দিতে পারবো। লাইন অনুযায়ী পারবা না। আচ্ছা, ওর স্যারেন্ডার করছে। আচ্ছা, আর্লি আর্লি তুমি এটা চিন্তা করে বলো, আর্লি প্রেগন্যান্সিতে কি হয়? অ্যাবর্শন হয় না? ডায়াবেটিস আনকন্ট্রোল থাকলে অ্যাবর্শন হতে পারে না? অ্যাবর্শন হবে। তারপরে হলো তুমি বলছো প্রিটার্ম লেবার হবে, তারপরে বলছো প্রি এক্লাম্পসিয়া হতে পারে। আর কি হবে? তারপর ম্যাম ইউটিআই মানে রিকারেন্ট হইতে পারে। ইউটিআই, রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। এই, ওর কথা শোনো সবাই, আমি কিন্তু আরো বলো। তারপর ম্যাম ডায়াবেটিক কিটোসিস ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হতে পারে। হ্যাঁ, তারপরে বলো। প্রিএক্লাম্পসিয়া বলতো। আরেকটা ইম্পর্টেন্ট, পেটটা বড় হয়ে যায়, পলিহাইড্রামিয়া হতে পারে। তারপরে ম্যাক্রোসোমিক বেবি হয় না? বাচ্চার ওজন দ্রুত বাড়তে থাকে, দ্রুত। ম্যাক্রোসোমিয়া কিন্তু খারাপ, বুঝছো? ম্যাক্রোসোমিয়া হলেও কিন্তু ওই বাচ্চার কি হয়, ওই বাচ্চার হলো ডিমান্ড বেড়ে যায় না? মার যদি একটু হাইপো থাকে, হাইপো হয়ে যায়, ডায়াবেটিস মানে তো হাইপো হতেই পারে, ওই বাচ্চা দ্রুত এফেক্ট করে। ওই জন্য ম্যাক্রোসোমিয়াও খারাপ, দ্রুত ওজন বাড়াও খারাপ। ম্যাক্রোসোমিয়া হতে পারে। আর কি হতে পারে? আইউডি হতে পারে না? আইউডি হতে পারে না? আইউডি হতে পারে। এবং প্রেগন্যান্সি উইথ ডায়াবেটিস একটা হলো হঠাৎ করে আইউডি হয়ে যায়। সব কিছু ঠিক আছে, বাচ্চা নড়াচড়া করে, আগের দিন পরীক্ষা করা হয়েছে, সব ভালো আছে, হঠাৎ করে রাতে দেখা যায় বাচ্চা নড়ে না, আইউডি হতে পারে। ঠিক আছে? আর কি? আইউজিআর হতে পারে। আইউজিআর হতে পারে যদি প্রি এক্সিস্টিং ডায়াবেটিস উইথ ভাস্কুলোপ্যাথি থাকে, হ্যাঁ, অথবা লং স্ট্যান্ডিং ডায়াবেটিস উইথ ভাস্কুলোপ্যাথি। তারপরে আর কি? প্রম বলছো? হ্যাঁ, এটাই ইম্পর্টেন্ট বেশি। ফিটাল কনজেনিটাল অ্যানোমালি হতে পারে। কনজেনিটাল অ্যানোমালি আবার কি কি হয়, এটা তোমার শুধু এই কোশ্চেনও থাকতে পারে। ফিটাল অ্যানোমালি ইন ডায়াবেটিস। এক কথা বলতেছো কেন? তুমি বলো এবার। ফিটাল কনজেনিটাল অ্যানোমালি কি কি হয় বলো ডায়াবেটিসে? আমি কথা বলতে না করতেছি, আগে যে মাস্ক পরে কথা বলা খুব কষ্ট, তারপরেও হলো এত চিল্লা চিল্লা কথা বলতেছি, এবং গল্প করলে তো বিরক্তিকর। রেড ভেসেল আবার কনজেশন, এটা কি জিনিস? হ্যাঁ, বই বন্ধ, বই দেখে দেখে ইয়ে করতেছে। বই বন্ধ, বই পড়ার সময় অনেক পার করে আসছে, একটা বছর। এবার বলো। মাইক্রোকেফালি, হাইড্রোকেফালা, না আরেকটা ইম্পর্টেন্ট, ফ্যালোস্টেফালজি হয়, এটা বলবো না। তোমার ব্রেনে হবে, জিআইটিতে হবে, তারপরে হলো ইউরিনারি সিস্টেমে হবে, অনেকগুলা কমপ্লিকেশন। হ্যাঁ, তাহলে শোনো, এই তোমাদের না সবগুলো বলতে গেলে ইয়া হবে না, মানে শেষ হবে না। তোমাদের শুধু বলে যায় যে এই ডায়াবেটিসের ফিটাল অ্যানোমালি গুলা দেখে নেবা সুন্দর করে। ওরা সব সিস্টেমেই কিন্তু অ্যানোমালি হয়। না না, সিস্টেম ওয়াইজ আছে, তোমার ইয়েতে দত্ততে আছে, সাজানো আছে।
দত্ততে দেখবা ওইগুলা বই না, ওইগুলা জটি না, হ্যাঁ, দত্ততে আছে। তোমার এই যে কার্ডিয়াক তো মোস্ট ভালনারেবল। কার্ডিয়াক কি আছে, জিআইটি কি আছে, ইউরিনারি সিস্টেমে কি আছে, আদার্স কি আছে, হ্যাঁ, এটা দেখে নেবা, ঠিক আছে? আর তুমি কি বলছিলে বলো? অ্যানোমালি বললাম, তারপরে এরপরে ম্যাম ডিউরিং লেবার লেবার টাইম। বসো, তুমি বসো। এই আবার এখন আবার কথা বলে ম্যাম পেরিনিয়াল ইনজুরি হতে পারে। পেরিনিয়াল লেবার টাইম হলে তুমি পেরিনিয়াল ইনজুরি হবে। সেই পড়াশোনা ওয়াই অবস্ট্রাকটেড লেবার হতে পারে। ওই যে শোল্ডার ডিস্টোসিয়া বলছে না, শোল্ডার ডিস্টোসিয়া কোনটা জানো? জানি না দেখে তুমি বলি। আচ্ছা, তারপরে শোল্ডার ডিস্টোসিয়া হলো হেডটা হলো কি, কথা কেউ বলবো না, আমি কিন্তু বকা দিয়ে বের করে দিবে এবার। হেডটা সাধারণত বাচ্চাদের হেডটা কিন্তু একটু ছোট থাকে কম্পারেটিভলি। তখন মাথা যখন ডেলিভারি হয়, ওই মাথা ওই সার্ভিক্সে মাথাটা তো আগে আসে, তাই না? ওই মাথাকে বের হওয়ার জন্য সার্ভিক্সটা ডাইলেট হলো এবং ইজিলি হয়তো চলে আসলো, কিন্তু এই শোল্ডারটা আসতে পারে না। শোল্ডারটা তখন হলো হয়, অ্যারেস্ট হয়ে যায়। কথা বুঝছো? এটা অনেক ডেঞ্জারাস। এবং ওই বাচ্চাগুলা ওই জন্য ওদেরকে আমরা ডায়াবেটিক বেবি ডেলিভারির সময় ফরসেপ অথবা ভেন্ট্রোজ অ্যাপ্লাই নিষেধ করে। কি জন্য? যে হেড ডেলিভারি হচ্ছে না তাকে আমি ভেন্ট্রোজ অথবা ফরসেপ করে হেড ডেলিভারি করলাম, বাট এটা তো ডেলিভারি হবে না। ওই জন্য হেড যদি ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি, সাধারণত ডায়াবেটিসের এরকম ম্যাক্রোসোমিক বেবি যদি হয়ে থাকে অথবা ডায়াবেটিসের হয়, করতে গেলে মাথায় চিন্তা করতে হবে। এপিসিওটমি দিলেও তুমি বের করতে পারবা না। এর এপিসিওটমি তোমার লিবারাল এপিসিওটমি দিতে হয়। তবে শোল্ডার ডিস্টোসিয়া যে কোনো ইয়েতেই হতে পারে ডেলিভারির সময়। শোল্ডার ডিস্টোসিয়ার ম্যানেজমেন্ট হলো ওই যখন দেখলো যে হেডটা ডেলিভারি হয়েছে, ওই ইয়েটা না একদম পেরিনিয়ামে একদম টাইট হয়ে লেগে থাকে, মানে এমন হয়ে লেগে থাকে মনে হয় না এটা সম্ভব। একদম বাচ্চাটা হয়ে যেতে থাকে, এরকম চাপ লেগে থাকে না, সায়ানোস হয়ে যায়। তখন কি করতে হয়? ওরে এখানে চাপ লাগলে তোমার কি হবে? হ্যাঁ, শ্বাসের আমলিকার পর দিয়ে সব ইয়ে যাবে। বাচ্চা মাথা বের করেও কাঁদবে। হ্যাঁ, খালি তোমার ওই চিন্তা। হ্যাঁ, বাচ্চা তুমি পেটের মধ্যে আছে, মাত্র হেডটা বের হয়েছে তখনও কাঁদবে। আচ্ছা, তারপরে কি হলো? ওই যে ওটার ম্যানেজমেন্ট, শোল্ডার ডিস্টোসিয়ার ম্যানেজমেন্ট, যাই হোক শর্টলি বলি, এটা তোমরা কঠিন, কিন্তু এটা ফেস করবা ডেলিভারির সময়, এটা ফেস করবা। দেখছো যে মাথা বের হয়েছে আর শোল্ডারটা আসতেছে না, তখন করতে হবে ম্যানুভার বলে একটা। লিবারাল এপিসিওটমি দিতে হবে। আগে যদি এপিসিওটমি ছোট থাকে সেটাকে বড় করতে হবে, অথবা না দেওয়া থাকলে বড় একটা এপিসিওটমি দিতে হবে। আর এই যে নি আর হিপ জয়েন্টটাকে ফ্লেক্স করে মায়ের পেটের দিকে মনে করো নিটা আর হিপটা ফ্লেক্স করে নিটাকে মায়ের চেস্টের দিকে নিতে হবে as far as possible। এবং মা তো ওটা নিচে পারবে না, ওটাকে অ্যাসিস্ট্যান্ট দিয়ে ওটাকে ধরে রাখতে হবে, তাহলে এই আউটলেটের ইয়েটা বেড়ে যায়, ডায়ামিটারটা বেড়ে যায়। এটা করলে অনেক সময় বের হওয়া যায়। আরেকটা হলো যে হুকিং করে, এই যে রোটেশন করে নিয়ে একটা আঙ্গুল ঢুকাই দিয়ে ওই যে শোল্ডার দুইটা ট্রান্সফার থেকে অ্যান্ট্রোপোস্টো করে নিয়ে এভাবেও করা যায়। তারপরে হলো অনেক সময় ক্লাভিকল ফ্র্যাকচার করে দিয়ে ডেলিভারি করতে হয়। তুমি এই ক্ষেত্রে আলোচনা করার পর আর যদি আমি জানি যে কি ডায়াবেটিস হয়েছে, আমি এই প্রসিডিউরে যাবোই না। না, ডায়াবেটিসের সবগুলা তুমি চিন্তা করবে না। হ্যাঁ, সব বড় বাচ্চা হলে আমরা 4 কেজির উপর হলে ভ্যাজানাল ডেলিভারি কন্ট্রাইন্ডিকেটেড, সেটা তো আমরা প্রস্তুতি নিলাম, তোমাকে জীবনে দেখাই নাই, ফেস করতে হবে না এগুলা। সব রোগী কিন্তু কাছে থাকে নাকি? হ্যাঁ, ডেলিভারির ব্যথা নিয়ে আসছে, জীবনে ডাক্তারের কাছে যায় নাই, ওকে তুমি কি কেমনি কি ম্যানেজ করবা? অথবা এমনও হয়েছে হেডটা ওই যে বের হয়েছে তারপর আর বের হচ্ছে না,
বাসায় যখন দেখছে এই অবস্থা, বাচ্চা কিন্তু অলরেডি মানে চলে গেছে। ওই এটা ডেলিভারি করতে হবে না, এই যে এরকম। এটা হলো বাস্তবতা, বুঝো। আচ্ছা, তারপরে আর কি ইন্ট্রাপার্টাম এগুলা গেল। পোস্টপার্টাম কি হবে? হেমোরেজ বেশি হবে, পিপিএইচ হবে, আর কি হবে? ইনফেকশন হতে পারে, সাব ইনভলিউশন। এরকম পরে এর পরে পরে বলো, প্রিপারেশন ল্যাকশন কে ফেলো দিতে পারে, আর কি প্রসেস সেপসিস হতে পারে, বাবা সাব ইনভলিউশন হতে পারে। ঠিক আছে, বসো। তাহলে এইগুলা বাচ্চার কমপ্লিকেশন, মার কমপ্লিকেশন আলাদা করে আছে। তার মানে কোশ্চেনগুলো লিখো এবং কোশ্চেনগুলো নিজেরা গিয়ে আজকেই পড়ে ফেলবা। তারপরে তার মানে বললাম হলো ডায়াবেটিসের স্ক্রিনিংটা বললাম, ডেফিনিশনটা জানতে হবে। ডায়াবেটিস মেলাইটাস প্লাস জিডিএম এর ডেফিনিশন অথবা জেস্টেশনাল ডায়াবেটিস এর ডেফিনিশন। তারপরে হলো ওই যে কি জানি স্ক্রিনিংটা। তারপরে হলো কমপ্লিকেশন ইন প্রেগন্যান্সি, ডায়াবেটিসের কমপ্লিকেশন ইন প্রেগন্যান্সি, ম্যাটারনাল ফিটাল কমপ্লিকেশন আলাদা করে বলতে হবে। এরকমও থাকতে পারে, অথবা তোমার শুধু ফিটাল অ্যানোমালি কি কি করে এরকমও বলতে পারে। আচ্ছা, গেল ডায়াবেটিস প্রেগন্যান্সি। তাহলে ম্যানেজ করবা কি করে? কি করে ম্যানেজ করবা? সাপোজ একটা ডায়াবেটিক পেশেন্ট আসলো, অথবা তার আগে থেকে ডায়াবেটিস, তারপরে প্রেগন্যান্সিতে সে চেকআপে নাই, এখন তো তুমি কিভাবে সেটাকে ম্যানেজ করবা? বলো, কিভাবে ম্যানেজ করবা এই পেশেন্টকে? তার আগে থেকে ডায়াবেটিস ছিল, তারপরে হঠাৎ করে কনসিভ হয়ে গেছে, সে এখন প্রেগন্যান্সিতে তোমার কাছে আসছে, তাকে কিভাবে ম্যানেজ করবা? কথাই বলে না এগুলা, প্র্যাকটিক্যাল ডায়েট কন্ট্রোল লাগবে। প্র্যাকটিক্যাল এর থেকে বুঝো। সাপোজ তোমার আত্মীয় স্বজন হতে পারে না, এরকম তার ডায়াবেটিস ছিল, সে হলো হঠাৎ করে কনসিভ হয়ে গেছে, এখন প্রেগন্যান্সি হয়তো 5 মাস 6 মাস হয়ে গেছে, তোমার কাছে আসছে, এখন কি করব? কি করা উচিত এখন বলো? ডায়াবেটিক স্ট্যাটাসটা দেখতে হবে। স্ক্রিনিং কেন আবার? স্ক্রিনিং কাদের করে? আননোন গুলাকে স্ক্রিনিং করে। হ্যাঁ, আননোন অথবা হাই রিস্ক কেস অথবা সে তাদের করে। এটা কি স্ক্রিনিং হবে নাকি? ওর ডায়াবেটিক স্ট্যাটাসটা দেখতে হবে। স্ট্যাটাসটা আমরা কিভাবে দেখব বলো? ফাস্টিং ব্লাড সুগার করব, 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট করব, হিমোগ্লোবিন A1Cটাও করব। হ্যাঁ, এটা করে দেখব। যদি বেশি থাকে তাহলে অবশ্যই তাকে অ্যাডমিশন দিতে হবে। অ্যাডমিশন দিয়ে 4টা স্যাম্পল করতে হবে। ফাস্টিং, 2 আওয়ার্স অথবা 1 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এই 4টা স্যাম্পল করতে হবে। 2 ঘন্টা পরেও করা হয়, 1 ঘন্টা পরেও করা হয়, যেটা হলো 4টা একই রকম হতে হবে। ঠিক আছে, এটা করা যায়। করে তোমার ইনসুলিন অ্যাডজাস্ট করতে হবে। তাহলে ইনসুলিন তো আমি ডাইরেক্ট বলে দিলাম। ডায়াবেটিস কন্ট্রোল প্রেগন্যান্সিতে কিভাবে করবা? হ্যাঁ, কিসে? তুমি কি বললা? ইনসুলিন দেওয়া যাবে না কেন? আরে ওইটা তোমার অ্যাকর্ডিং টু দা গ্লাইসেমিক স্ট্যাটাস। হ্যাঁ, ওর যদি বর্ডার লাইন থাকে, থাকে, তাকে তুমি ডায়েটারি ইন্টারভেনশন করলে অনেক সময় হয়। যার ফাস্টিং 12, 14, 16, সেই জন্য বলবো যে ডায়াবেটিক স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে আমি তাকে ম্যানেজ করব কি করে। ডায়াবেটিসে আমরা পড়তাম 3টা ডি মেনটেন করে। ডায়েট, ডিসিপ্লিন, ড্রাগ। ড্রাগ 3rd পজিশনে। ডায়েট, ডিসিপ্লিন বলতে ডায়েট বলতে ডায়াবেটিক ডায়েট যেগুলো সেটা খাবে, কার্বোহাইড্রেট কম খাবে, প্রোটিন, ভেজিটেবল এগুলা খেতে পারবে, কিন্তু কার্বোহাইড্রেটটা কম খাবে। আর হলো ডিসিপ্লিন হলো তার যে হাঁটা চলা এগুলা বাড়াইতে হবে। তারপরে হলো প্রেগন্যান্সিতে তো আমরা এক্সারসাইজ অ্যাভয়েড করি, তবে ব্রিস্ক ওয়াকিং করতে পারে, হ্যাঁ, হাঁটতে পারে। আর হলো ড্রাগ হলো তারপরে।
ড্রাগ হবে তারপরে সেটা হলো এটাতেও যদি 7 দিন আমরা এটা দিই, অনেক সময় বর্ডার লাইন অথবা স্লাইটলি রেস যদি হয়, তখন আমরা ডায়েটারি ইন্টারভেনশন, ডিসিপ্লিন এটা দেওয়ার পরে যদি 7 দিন দেখি, 7 দিন দিয়ে যদি না হয় তাদেরকে ইনসুলিন স্টার্ট করতে হবে। যদি এটা অন্য নন প্রেগনেন্ট পেশেন্ট যদি হইতো, তাদের কিন্তু আমরা অন্য ড্রাগ, ওরাল ড্রাগ দিয়ে স্টার্ট করতে পারতাম। কিন্তু প্রেগনেন্সিতে বেটার কন্ট্রোল খুব জরুরি, কেননা ওইটা যদি আমার হয়, ফার্স্ট টাইম স্টার্ট হয়, অ্যাবর্শন হবে প্লাস আরেকটা রিস্ক হবে কনজেনিটাল অ্যানোমালি হবে, তাই না? তাহলে কনজেনিটাল অ্যানোমালি অথবা অ্যাবর্শন এটা প্রিভেন্ট করতে হবে। তো তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো কনজেনিটাল অ্যানোমালি। কনজেনিটাল অ্যানোমালি হলে তো বুঝো, সেই জন্য তোমার এখন টাইট কন্ট্রোল অফ ডায়াবেটিস, এবং সেটার জন্য অবশ্যই ইনসুলিন স্টার্ট করতে হবে। ঠিক আছে? ইনসুলিন আমরা অন্যদের নন প্রেগনেন্ট হইলে কিন্তু ইনসুলিন সহজে আমরা যাই না, কিন্তু এখানে ইনসুলিনটাই ফার্স্ট লাইন। ওরাল মেডিকেশন পরে, ওরাল প্রেগনেন্সিতে দেওয়াই হয় না বলতে গেলে। কমপ্লেন দিবে। হ্যাঁ, ওরাল মেডিকেশন কিন্তু অ্যান্টি ডায়াবেটিক কোনো মেডিকেশন প্রেগনেন্সিতে দেওয়াই হয় না, ইনসুলিন দিয়ে কন্ট্রোল করতে হয়। কেননা ডায়াবেটিসে বেটার কন্ট্রোল হলো বাই ইনসুলিন। ইনসুলিন দেওয়া হয়। ইনসুলিন দেওয়ার আগে অবশ্যই পেশেন্টকে হসপিটালাইজ করতে হবে, 4টা স্যাম্পল করতে হবে, তারপরে ইনসুলিন অ্যাড করতে হবে। ইনসুলিনের লোয়েস্ট ডোজ হলো 4 ইন্টারন্যাশনাল ইউনিট, 4 ইউনিট করে দিতে পারি আমরা। তারপরে এটা সবচেয়ে ভালো হলে এটা আমরা তো করি না, নিজেরা তো দিই না, ডায়াবেটোলজিস্ট অথবা এন্ডোক্রাইনোলজিস্টে কল দিয়ে ওনার কনসালটেশনে, যেহেতু টারশারি কেয়ার সেন্টার। কিন্তু তুমি যদি একটা পেরিফেরিতে কাজ করো অথবা এরকম সিচুয়েশনে, তোমার তো নিজেরই দেখতে হবে, তাই না? নিজে দেখতে হবে না? সাপোজ তোমার পেশেন্ট এন্ডোক্রাইনোলজিস্ট নাই, সেই পেশেন্ট কি এভাবেই থাকবে? তোমারই দেখতে হবে। তো তুমি ওরকম বুঝে যে প্রথমে শুরু করলা লোয়েস্ট ডোজে, যে অথবা ব্লাড সুগারের উপর ডিপেন্ড করে আমি কত ডোজে করব, সেরকম করে শুরু করলাম। 2-3 দিন দেখলাম, দেখার পরে দেখি যে বেশি আছে, তখন আরো 2 ইউনিট করে বাড়াবো, এরকম করে। হ্যাঁ, যাই হোক, তাহলে ইনসুলিন, ডায়াবেটিস কন্ট্রোল ইন প্রেগন্যান্সি বাই ইনসুলিন। হ্যাঁ, 4 দিয়ে 4 এরকম লোয়েস্ট ডোজ এটা। তারপরে হলো তুমি ওই যে উপরে বাড়াইতে পারো। আমি তোমাকে বলি নাই যে আমি 4ই স্টার্ট করব। যার ফাস্টিং 10-20 আছে তাকে কি আমি 4 দিব নাকি? এটা আমি জাস্ট বললাম, বলার জন্য। আর কি বলো ম্যাম? আচ্ছা, প্রেগনেন্সি তো ইটসেলফ একটা ডায়াবেটোজেনিক কন্ডিশন না, তো আমাদের ডিজায়ারেবল ভ্যালু কত, যে আমরা ফাস্টিং এত পাইলে ইনসুলিনে চলে যাব, বা আমি মানে 2 আওয়ার্স পোস্ট প্যারেন্ডিয়াল এত পাইলাম তো চলে যাব, নর্মাল লেভেলে থাকলে তো তার আগে তো আমরা প্রিকশন নেব, ঠিক না ম্যাম? কারণ প্রেগনেন্সিতে স্টিল মানে বিভিন্ন ধরনের অ্যান্টি ডায়াবেটোজেনিক হরমোনগুলো বডিতে রিলিজ হয়, তো কন্ডিশন তো খুব তাড়াতাড়ি ডিটোরিয়াস হয়, ঠিক না? প্রেগন্যান্সিতে অন্য সময় নাই, প্রেগন্যান্সিতেও হতে পারে। সেই জন্য তো প্রেগন্যান্সিতে সব প্রেগন্যান্সিকে স্ক্রিনিং করতে বলা হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? এই যে হরমোনাল সবগুলো বেড়ে যায় না, এই কথা বলো, এই যে খালি কথা বলে, এই জন্য প্রেগন্যান্সিতে অবশ্যই স্ক্রিনিং করতে হবে। আর তুমি যেটা বলছো এটা ইম্পর্টেন্ট, যে ফাস্টিং কত হলে আমরা ডায়াবেটিস বলবো, আর মানে ইনসুলিনে যাব, ইনসুলিনে শিফট করব ইনসুলিনে কত যাবো, পাইলে আর হ্যাঁ। কি, এটা বলতে। ইনসুলিনে ওটা তোমার উপর ডিপেন্ড করে, তোমার প্রেগন্যান্সি স্টেজটা কোনটা। আর্লি প্রেগন্যান্সি যদি হয়, তোমার খুব দ্রুত কন্ট্রোল করতে হবে, তাই না? সাপোজ যদি হলো ফাস্টিং আছে হলো 8-9 এরকম, 5-6 এর নিচে তো নরমাল, 7 যদি আছে ফাস্টিং, তারপরে 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট আমরা দেখবো কত, ওকে ডায়েটারি ইন্টারভেনশন করে 2-4 দিন দেখলাম, তারপরে যদি না হচ্ছে আমি ইনসুলিন স্টার্ট করব। ঠিক আছে? ইনসুলিন দরকার হলে এই ক্ষেত্রে লোয়েস্ট ডোজে শুরু করব, করে যদি দেখি কত কি অবস্থা, ওইরকমই আছে নাকি কমছে অথবা বেশি কমে গেল, সেটার উপর ডিপেন্ড করে অ্যাডজাস্ট করতে হবে। এবং ওই জন্য ইনসুলিন দেওয়ার জন্য পেশেন্টকে কিন্তু হসপিটালাইজ করতে হয়, কেননা হঠাৎ দেখা যায় আমি যখন ইনসুলিন স্টার্ট করলাম ওর হাইপো হয়ে যেতে পারে, এটা এমার্জেন্সি না, রোগী তো বাসায় বুঝবে না। এবং ইনসুলিন দিলে অবশ্যই নিয়ম হলো, আইডিয়াল হলো হসপিটালাইজ করে তারপরে ইনসুলিন করতে, অ্যাডজাস্ট করতে হয়। তারপরে কন্ট্রোল হয়ে গেলে, অ্যাডজাস্ট হয়ে গেলে ডিসচার্জ। আচ্ছা, আর কি বলো?
মেটফরমিন দেওয়া হয়। মেটফরমিন সাধারণত প্রেগন্যান্সিতে কন্ট্রোভার্সি। আমরা নতুন করে মেটফরমিন প্রেগন্যান্সিতে দেওয়া হয় না, কিন্তু প্রেগন্যান্সির আগে থেকে দেওয়া হয় যেগুলা, সাপোজ পলিসিস্টিক ওভারি সিনড্রোম, ওদেরকে আমরা মেটফরমিন দিই, তারপরে ওভুলেশন ইন্ডাকশন দিই, দিয়ে যখন সে কনসিভ করে সে ফার্স্ট ট্রাইমেস্টার পর্যন্ত, এটা বললাম কন্ট্রোভার্সি, যে কেউ কোথাও কোথাও বলে যে ফার্স্ট ট্রাইমেস্টার পর্যন্ত মেটফরমিন কন্টিনিউ করা যেতে পারে, আবার কেউ কেউ বলে যে কনসিভ হয়ে গেলে মেটফরমিন ডিসকন্টিনিউ করবে। কিন্তু মাঝে কিন্তু আসছিল যে মেটফরমিনের অনেক সাইড ইফেক্টের জন্য মেটফরমিনটাকে ব্যান করা হচ্ছে, এবং আমরাও কিন্তু বেশ জার্নালে পাইছিলাম, পরে দেখি যে আমাদের দেশে এখনো আছে। কথা বুঝছো? তবে মেটফরমিন টেরাটোজেনিক না, ওরকম টেরাটোজেনিসিটি পাওয়া যায় নাই, বাট হলো ইয়েতে দেখলাম যে কার্সিনোজেনিক বলছে। হ্যাঁ, তো যাই হোক, এখনো যেহেতু ব্যান্ড হয় নাই, এফডিএ এখনো করে নাই, ওই জন্য এখনো চলতেছে। তবে মেটফরমিন দিয়ে কন্ট্রোল করার দরকার নাই প্রেগন্যান্সিতে, ইনসুলিন দিতে হবে। মেটফরমিনে কন্ট্রোল ভালো হয় না তো, আর আমার এখানে টাইট কন্ট্রোল দরকার, সেই ক্ষেত্রে আমি মেটফরমিন দিয়ে ওয়েট করব, করব, দরকার নাই। ইনসুলিন পরে, ডেলিভারি পরে আর লাগে না। আর কি বলো? ডায়াবেটিস ইন প্রেগন্যান্সি আর কি? আচ্ছা, কয়টা পর্যন্ত তোমাদের ক্লাস? 10:30। আর কি আরেকটা পড়াইতে পারবো? ডায়াবেটিস সম্বন্ধে আর কি জানতে চাও? হ্যাঁ, হাইপারএমেসিস তো সোজা। হ্যাঁ, ডায়াবেটিসের জন্য না, লেস দ্যান 6 হলো নরমাল। প্রেগন্যান্সিতে আলাদা নাই, লেস দ্যান 6 হলো নরমাল। 6 এর উপরে হলো বুঝতে হবে যে তার অ্যাবনরমাল ছিল। তাহলে হিমোগ্লোবিন A1C কিন্তু প্রিভিয়াস 3 মান্থের ইয়েটা রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, ওই তুমি করতে পারো। অনেক সময় হয় কি, একটা আইইডি, সাপোজ হঠাৎ করে আনএক্সপ্লেন একটা আইইডি, ওর আমরা সব আইইডির কজ যদি বের করতে যাই, ব্লাড সুগার করলাম, দেখা যায় নরমাল, ওকে কিন্তু হিমোগ্লোবিন A1C করতে হবে। কি জন্য? অনেক সময় আইজিটি হলেও কিন্তু হয়। আইজিটি যদিও প্রেগন্যান্সিতে বলে জিডিএম, কিন্তু হলো ওই ডায়াবেটিক হিসাবে ট্রিট করতে হয়, কিন্তু হলো ওই আইজিটিতেও কিন্তু হয়, আইডি হয়ে যেতে পারে। ওই জন্য ওটা দেখার জন্য তোমার হিমোগ্লোবিন A1C লাগবে। হিমোগ্লোবিন A1Cটা করলে তুমি করতে পারো। আর কি বলো? আর ফাস্টিং তুমি জানতে চাইলা, লেস দ্যান 6 হলো নরমাল। হ্যাঁ, তারপরে হলো 2 hours আফটার ব্রেকফাস্ট 7.5 থেকে 7.8, তার উপরে গেলে অ্যাবনরমাল। ঠিক আছে, তবে টার্গেট একটা আছে। টার্গেট হলো ফাস্টিং লেস দ্যান 5.3 থেকে 5.5, and 2 hours আফটার ব্রেকফাস্ট 7 থেকে 7.5, এর বেশি যাওয়া যাবে না। ডায়াবেটিস আবার বার্ডেমে কন্ট্রোল করে 2 hours আফটার ব্রেকফাস্ট অথবা আফটার ডিনার অথবা লাঞ্চ, সেটা থাকতে হবে 6.5 অথবা 7 ম্যাক্সিমাম, এর বেশি যাওয়া যাবে না। টার্গেট এটা, বুঝছো? পোস্টপ্রান্ডিয়াল, ওটাই তো বললাম। 7.5। ডায়াবেটিস কন্ট্রোল যাদের করতে হয় তাদের টার্গেট দেওয়া হয় যে তোমার এর উপরে বেশি যাওয়া যাবে না। নরমাল হলো 7.8, কথা বুঝছো? কিন্তু ওকে যদি আমরা 7.8 বলি, ও তো ওটাও এক্সিড করে যাবে, ওই জন্য ওদেরকে ওভাবে করা হয়। বার্ডেমের দেখো, একটু পরে ক্লাস শেষ করলে বার্ডেমের দেখবা। বার্ডেমের ডায়াবেটিক গোল অথবা ডায়াবেটিক হলো কন্ট্রোলের হলো টার্গেটটা কি দেখবা, যে 5.3 থেকে 5.5 হলো ফাস্টিং, এন্ড হলো পোস্টপ্রান্ডিয়াল হলো 6.5 থেকে 7, এরকম। এটা দেখে নিও। আর কি বলো? ডায়াবেটিক বেবির কমপ্লিকেশন আফটার ডেলিভারি, ওটা তো বলো নাই। মার কমপ্লিকেশন বলছো, কিন্তু বাচ্চার কমপ্লিকেশন খুব ইম্পর্টেন্ট। আফটার ডেলিভারি কি হবে বলো? আফটার ডেলিভারি নাহিয়ান বলো, তোমার কি চুল পেয়ে গেছে নাকি? হ্যাঁ,
না দেখ আলো পড়ছে ওই জন্য মনে হয় সাদা সাদা লাগতেছে, বলো। আমার হচ্ছে যে নিউনেটাল কমপ্লিকেশনগুলো হ্যাঁ, মানে নিউনেটাল মানে ভিটামিন না নিউনেটাল ডায়াবেটিক বেবির কমপ্লিকেশন আফটার ডেলিভারি। হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া, দেন হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি, এছাড়া হচ্ছে এই যে ভিটাল রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। আর অ্যাম্বলিক্যাল সেপসিস হতে পারে। ওর হাইপোগ্লাইসেমিয়া কেন হবে? ওর হাইপোগ্লাইসেমিয়া হবে কারণ হচ্ছে মানে ম্যাটারনাল যখন হচ্ছে মানে হাইপারগ্লাইসেমিক স্টেট থাকে তখন হচ্ছে বাচ্চার মানে এক্সাক্টটা মনে নেই, তারপর যে বাচ্চার হচ্ছে যে টিস্যুতে হচ্ছে ইনসুলিন যে ইয়েটা রিসেপ্টরটার কারণে মানে হচ্ছে ওর মানে সবসময় ইনসুলিন নিয়ে বেশি থাকে। হ্যাঁ, বাচ্চা মানে ও যখন বডিতে ইনসুলিন সিক্রেশনটা বেশি থাকে। ও যখন ইন্ট্রাইউটেরাইন ছিল তখন মার হাইপারগ্লাইসেমিয়ার জন্য ওরও হাইপারগ্লাইসেমিয়া ছিল এবং ওর প্যানক্রিয়াস থেকে বেশি বেশি ইনসুলিন হয়েছে, রিলিজ হয়েছে, হয়ে সেটাকে কাজ করছে। মানে ওটা মানে হলো স্টিমুলেটেড ছিল, ইনসুলিন বেশি ছিল। তো হঠাৎ করে যখন আমবিলিক্যাল কর্ডটাকে সেপারেট করা হলো তখন মার কাছ থেকে সুগার আসা বন্ধ করে দিল, বাট ওর ইনসুলিন সিক্রেশন তো ওই যে বেশি ছিল, সেটা ওই যেটুক থাকে সুগার থাকে সেটাকে ইউটিলাইজ করে ফেলে, তারপরে দেখা যায় হাইপো হয়ে যায়। ওই জন্য ইমিডিয়েট আফটার ডেলিভারি বাচ্চার ব্লাড সুগার করতে হয়, 1 to 2 আওয়ার্সের মধ্যে মাস্ট ব্লাড সুগার করতে হবে। ব্লাড সুগার করে দেখে তাকে অনেক সময় ইন্ট্রাভেনাস গ্লুকোজও দিতে হয়। কথা বুঝছো? আর হলো এইসব বাচ্চাদের আর্লি ব্রেস্ট ফিডিং অথবা আর্লি ফিডিং স্টার্ট করতে হয়। ঠিক আছে, বসো। আর কি কি হয়? হাইপোথার্মিয়া হতে পারে, তাদের ওদের হতে পারে, ওদের হাইপোথার্মিয়া হতে পারে। তারপরে হলো হাইপোথার্মিয়া কেন হবে? বডি সারফেস এরিয়া বেশি, বেশি, তারপরে হাইপোথার্মিয়া হতে পারে। তারপরে হলো হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, হাইপোক্যালিমিয়া হতে পারে। তারপরে হাইপোক্যালিমিয়া কেন হবে? ওই যে ইনসুলিন বেশি আছে, ইনসুলিন যখন গ্লুকোজটাকে সেলের ভিতর এন্ট্রি করে তখন কিন্তু পটাশিয়ামকে নিয়ে এন্ট্রি করে, ওই জন্য হাইপোক্যালিমিয়া হতে পারে। ঠিক আছে, তারপরে হলো রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হতে পারে, হ্যাঁ, নেক্রোটাইজিং এন্টারোকলাইটিস হতে পারে, আমবিলিক্যাল সেপসিস হতে পারে, জন্ডিস হতে পারে। হ্যাঁ, আচ্ছা গেল, এগুলো কমপ্লিকেশন দেখে নিও। ডায়াবেটিস আজকে পড়ে ফেলবা। আর কি বলো, আর কিছু শুনতে চাও? তোমরা কতজন ক্লাসে আসছো? এত আরো বেশি ছিল না? সবাই আসে নাই? আচ্ছা, তারপরে কি হাইপারএমেসিস কি পড়াবো বলো, তোমরা বলো। হ্যাঁ, ইউটিআই ইন প্রেগন্যান্সি। ইউটিআই ইন প্রেগন্যান্সিও কিন্তু তোমাদের ওই যে পড়ানো হয়েছে। তাহলে কি শুনতে চাও বলো? হ্যাঁ, হাইপারএমেসিস, ইউটিআই। এই জন্য আমি করছিলাম, আমি বলছিলাম রেজিস্টারদের তোমরা টপিকস গুলা ভাগ করো, যেগুলো কমন, সময় তো কম, যেগুলো কমন টপিক কেস থাকবে ওদের সেগুলা ভাগ করো, করে আমরা যে 4 জন ক্লাস নিব সেই ক্লাসে টপিকস গুলো ভাগ করে দাও। কেননা ওরা একজন বলবে হাইপারএমেসিস, একজন বলবে ইউটিআই, আর একজন বলবে হাইপারটেনশন এন্ড প্রেগন্যান্সি। এই সবই তো ইম্পর্টেন্ট, তাই না? এই এত একসাথে তো বলা যাবে না। আর তোমাদের অন্য ম্যাডামরা আসলে তোমরা বলে দিবা এটা এটা হয়েছে, তারপরে এগুলো পড়াবে, মানে এটা ডাবল যেন না হয়। সময় তো নাই, তাই না? এর মধ্যে ডাবল হইতে গেলে তোমার আরো সময় কমে যাবে। তাহলে বলো হাইপারএমেসিস। আচ্ছা, হাইপারএমেসিস গ্রাভিডেরাম। হ্যাঁ, হাইপারএমেসিস গ্রাভিডেরাম কোনটাকে বলে? এমেসিস গ্রাভিডেরাম কিন্তু অ্যাবাউট 50 to 60% প্রেগন্যান্সিতে থাকে। হাইপারএমেসিস কিন্তু খুব কম।
হাইপারএমিসিস এমিসিস গ্রাভিডেরাম কোনটাকে বলছি? নরমাল ভমিটিং অথবা সিম্পল ভমিটিং ইন প্রেগন্যান্সি, ঠিক আছে? আর হাইপারএমিসিস মানে এক্সাজারেটেড সিম্পটম ইন প্রেগন্যান্সি, ঠিক আছে? এটা হলো হাইপারএমিসিস অ্যাবাউট 5 to 10% এর মনে হয়, ঠিক আছে? হাইপারএমিসিসে ইয়ে কি হয়, মানে পেশেন্টের কমপ্লেন কি থাকে? রিপিটেড অথবা সেভারাল টাইমস অফ ভমিটিং ডিউরিং আর্লি প্রেগন্যান্সি। এটা মেনলি শুরু হয় 6 উইকস থেকে, 6 উইকস থেকে 10 উইকস 12 উইকস পর্যন্ত থাকে, তবে মোস্ট ইয়ে হলো 6 উইকস থেকে 10 উইকস পর্যন্ত, ঠিক আছে? 6 উইকস থেকে কেন, তার আগে না কেন, অথবা পরে কেন না? কে বলবে? কমন একটা কোশ্চেন, জেনারেল নলেজ। আমি বললাম যে হাইপারএমিসিসটা ইউজুয়ালি দেখা যায় 6 উইকস এর পর থেকে, 6 উইকস এর আগে না কেন? বিটা এসসিজি লেভেলটা এখনো ওই লেভেলে যায় নাই। এটা মেনলি হয় হলো বিটা এসসিজির জন্য, ঠিক আছে? সব হরমোনই বেড়ে যায়, কিন্তু বিটা এসসিজির জন্য তোমার ইয়েগুলা সিমটমগুলা বেশি হয়। সে বিটা এসসিজি পিক যখন উঠতে থাকে তখন বেশি কম সিমটমও বেশি হতে থাকে। তারপরে 12 উইকস এর পর থেকে কিন্তু বিটা এসসিজি ডিক্লাইন করে। ওই জন্য দেখো যে 3 মাসের পরে কিন্তু পেশেন্ট বলে যে এখন বমি টমি আর আগের মতো নাই, ওটা ডিক্লাইন করতে থাকে, ঠিক আছে? তাহলে হাইপারএমিসিস বলছে যে পার ডে 8 to 10 টাইমস অফ ভমিটিং অর মোর। আর নর্মাল একবার দুইবার ভমিটিং ইন প্রেগন্যান্সি এটা হতে পারে, এটা সিম্পল ভমিটিং, ঠিক আছে? তাহলে হাইপারএমিসিস ভমিটিং এ ইয়ে এমিসিস গ্রাভিডেরামে কমপ্লিকেশন কি কি হবে, কি কি সমস্যা হবে? সমস্যা কি কি হয়? হ্যাঁ,